সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আইএফআইসি নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনার জন্য জুলাই জাতীয় সনদ যেটা আছে এটা বাস্তবায়ন নিয়ে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যদিকে বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমান, তারা দুইজনে এই নিয়ে কথা বলেছেন। এই নিয়ে আমরা আলোচনা করব আজকে। এর বাইরে জুলাই শহীদদের বিচার কত দূর এগুলো এবং বিচার নিয়ে পরিবারগুলো কী ভাবছে এ নিয়ে কথা বলবো। শাপলা গণহত্যার বিচারের অগ্রগতি হয়েছে, এই নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কথা বলেছেন, এই নিয়েও কথা বলবো। আর খেলা তো আজকে সবার দৃষ্টি, আমরা যখন অনুষ্ঠান করছি তার ঘন্টা দেড়েক পরেই বিশ্বকাপের ফাইনাল খেলা হবে, এই নিয়ে কথা বলার চেষ্টা করব শেষ পর্যায়ে অনুষ্ঠানের। আজকে আমাদের এই অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন আপনাদের সবার পরিচিত এবং জুলাই অভ্যুত্থানের সময়ে সবচেয়ে আলোচিত যে তিনটি শব্দ ছিল, পানি লাগবে পানি, এই মুগ্ধ, যার আত্মত্যাগ এই জুলাই আন্দোলনকে শানিত করেছিল, এই মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি জনাব জাহিদুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনাটা একটু শুরু করতে যাচ্ছি যে জুলাই সনদ, এই জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে এই মুহূর্তে। আজকে যেমনটি আমি বললাম শুরুতেই, বিএনপি মহাসচিব এলজেডি মন্ত্রী এ নিয়ে ন্যাশনাল হেরিটেজ কাউন্সিলের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। ওইখানে সম্পাদক এবং সাংবাদিকদের উপস্থিতিতে উনি বেশ কিছু মন্তব্য করেছেন। তার কথার সারমর্ম যেটা হলো যে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ওনারা করবেন। পাশাপাশি উনি যেটা বলেছেন, অভিযোগ করেছেন যে এটা নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। খুব স্বাভাবিকভাবেই এটা বিরোধী দল কিংবা জামাত, এনসিপি তাদের উপরে এই অভিযোগটি আসছে কিংবা অন্য যারা বলছেন। আবার একটি বলেছেন যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে আমাদের কাজে লাগাতে হবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা বলেছেন জুলাই সনদ এবং গণভোটের মাধ্যমে মানুষ যে রায় দিয়েছে, এই রায়কে যদি কোনোভাবে মানা না হয় চেষ্টা করা হবে সংসদের ভিতরে, সম্ভব না হলে রাজপথে আন্দোলন করে এটাকে বাস্তবায়ন করা হবে। পুরো জিনিসটাকে আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাদের সম্মানিত শহীদের পিতা, ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, দর্শকদেরকে ধন্যবাদ। তো আমি শুরুতেই 2024-এর জুলাই এবং আগস্টে যারা জীবন দিয়েছেন আমাদের সেই বীর সেনানী শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের এই রক্ত এবং জীবনকে কবুল করে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। তা আপনি যে প্রসঙ্গটা নিয়ে এসেছেন জুলাই সনদ এবং জুলাই যে গণভোট হয়ে গেল আমাদের জাতীয় নির্বাচনের সাথে, তো খুব প্রাসঙ্গিকভাবে বর্তমানে যে জুলাই মাস চলছে, আমাদের এই মাসে সবচেয়ে বেশি আলোচনা করার দরকার ছিল এই বিষয়টা। আপনি শহীদ পরিবার এখানে আছেন, সম্মানিত পিতা। আমি যতগুলো শহীদ পরিবারের সাথে এখন পর্যন্ত কথা বলেছি, তাদের সাথে দেখা করেছি, তাদের কাছাকাছি গিয়েছি, সন্তান হারিয়েছেন এটা নিয়ে খুব বেশি আক্ষেপ কারো মাঝে দেখিনি। কিন্তু মানবীয় জায়গা থেকে একজন বাবা, একজন মা, একজন পরিবারের সদস্যকে হারিয়েছেন, নিঃসন্দেহে সেটা মানবীয় জায়গা থেকে একটা আবেগ তাড়না তৈরি হয়। কিন্তু সন্তানকে হারিয়েছেন এটা নিয়ে তাদের খুব বেশি আক্ষেপের জায়গা আমরা দেখি না, বরং তারা গর্ববোধ করেন যে আমি সন্তানের পিতা। আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, শহীদ শান্ত, তিনি চট্টগ্রামে 16 জুলাই শহীদ হয়েছিলেন। তো ওনার আম্মার সাথে যখন আমি কথা বলতে গিয়েছিলাম, তিনি বলছিলেন যে আমার সন্তান আইএলটিএসে ভর্তি হয়েছে, আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিল এবং সে আইএলটিএস পরীক্ষা দিয়ে দেশের বাইরে যাবেন এবং আমার সন্তান দেশের বাইরে থেকে উচ্চশিক্ষা অর্জন করে বাইরের ইউনিভার্সিটি থেকে আমাকে সার্টিফিকেট দিবেন। কিন্তু আমার সন্তান শহীদ হয়ে গিয়েছেন এবং আমাকে একটা গর্বের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন যে আমি শহীদের মা এবং তিনি শহীদ।
তো এই যে ওনাদের অভিব্যক্তিগুলো শুনলে আসলে মনের মধ্যে কোনো ধরনের কষ্ট বা ওনাদের কোনো হারানোর যে একটা জায়গা সেটা আমরা পাই না, কিন্তু একটা জায়গায় এসে সব শহীদ পরিবারের মাঝে আমরা কষ্টটা পাই যে আমার সন্তান যে জন্য জীবনটা দিয়েছে, এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হবে, মানসিকতার পরিবর্তন হবে, সংস্কৃতির পরিবর্তন হবে, রাজনৈতিক যে বোঝাপড়ার জায়গাগুলো আছে এখানে পরিবর্তন হবে। তো এই জায়গাটা নিয়ে আপনি প্রত্যেকটা শহীদ পরিবারের মাঝে কিছু না কিছু অসন্তুষ্টি অথবা আক্ষেপের জায়গা পাবেন। তো জুলাই সনদ এবং আপনি যেটা প্রসঙ্গটা বলেছেন আমিরে জামাত তিনি একটা বক্তব্য দিয়েছেন, তো তিনি যে বক্তব্যটা দিচ্ছেন শহীদ পরিবারের বক্তব্যের সাথে প্যারালাল আপনি পাবেন, এবং সাধারণ মানুষের সাথে যদি আপনি রাস্তাঘাটে পথে প্রান্তরে দেখা করেন তারাও ঠিক একই কথাগুলোই বলবে, এবং তারা টোটাল ভোটের প্রায় 70%, 71% তারা রায় দিয়েছেন যে হ্যাঁ আমরা গণভোটের রায় দিচ্ছি যে যে সংস্কার যে জুলাই সনদে হয়েছে আমরা এই প্রত্যেকটা পয়েন্টের সাথে একমত। এখন আমাদের সম্মানিত মন্ত্রী এলজিআরই তিনি মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি বলছেন যে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। বিরোধী দল কিভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে? আপনারা এখন পর্যন্ত গণভোটের আগে যখন আমরা দেখেছি তারেক রহমান সাহেব বিদেশ থেকে আসলেন এবং সারা দেশে তিনি প্রচারণা শুরু করলেন, তখন প্রথম দিকে তিনি গণভোট নিয়ে কোনো কথা কিন্তু বলছিলেন না। পরে যখন সোশ্যাল মিডিয়াতে বিষয়টা নিয়ে আলাপ উঠেছে, একটা সমালোচনা তৈরি হচ্ছে, তখন তিনি স্পষ্টভাবে বলেছেন আপনারা সবাই গণভোটের পক্ষে হাঁ রায় দিবেন। দেখুন খুবই আশ্চর্যের বিষয় হলো আমরা বিএনপির অনেক অ্যাক্টিভিস্টকে পাইছি যারা হচ্ছে ভোটের দিন তারা ছবি তুলছেন যে ধানের শীষে একটা ভোট আর একটা গণভোটের ভোট। অনেক বিএনপি অ্যাক্টিভিস্ট আমার পরিচিত তারা সেখানে না ভোট দিয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। তাহলে আমার পার্টির প্রধান বলতেছেন হ্যাঁ ভোটের পক্ষে রায় দিন, আপনারা ভোট দিন, কিন্তু আমার অ্যাক্টিভিস্ট যারা আছে কর্মীরা, তাহলে কি আমার উপরে একটা নির্দেশনা আর ইন্টারনালি কি অন্য কোনো নির্দেশনা ছিল? এটা একটা বড় কোশ্চেন কিন্তু থেকে যায়। এরপরে আপনার সংবিধান সংস্কারের যে শপথ নেওয়ার কথা ছিল, সেই শপথটা পরিষদের যে শপথ সেটা তো কেউ নেই। এখন আসেন যদি আমরা আরো প্রসঙ্গে আসি, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এবং রেকর্ডেড যেটা সারা বিশ্ব মানে সবাই আমরা দেখেছি, তিনি বলেছেন যে আমরা দেখেছি যে নির্বাচনটা কোনো কারণে পিছিয়ে যায় কিনা, এই কারণে মূলত নির্বাচনটা যেন না পিছে আমরা যেন তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারি, নির্বাচনটা তাড়াতাড়ি হয়, এই জন্য আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তাহলে এই যে বক্তব্যের যে পারস্পরিক দ্বিচারিতা, কনফিউশন, যে আসলে আমি কি বলছি, আমার পার্টির প্রধানের সাথে পার্টির সেকেন্ড ম্যান থার্ড ম্যান বা অন্য মন্ত্রীদের সাথে বক্তব্য মিলছে না। এখন ওনারাই যদি আবার বক্তব্য বলেন যে বিরোধী দল হচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করছে, তাহলে এটা আসলে এক ধরনের জাতির সাথে আমি বলবো এটা এক ধরনের প্রতারণামূলক বক্তব্য এবং মানে জাতিকে আরেকটা কনফিউশনের মধ্যে ঠেলে দেওয়ার মতো। আমরা এই আলোচনা কন্টিনিউ করব। আমি শহীদের গর্বিত পিতা মীর মুস্তাফিজুর রহমান, শহীদ মীর মুগ্ধের বাবা, তার কাছ থেকে আমি শহীদ পরিবার হিসেবে আপনাদের অনুভূতিটা কি, আপনার নিজের অনুভূতিটা কি এবং বিচারের প্রক্রিয়া যে পর্যায়ে আছে এই নিয়ে আপনার বক্তব্যটা যদি আমরা জাতির সামনে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহ আলোচক এবং আপনি সহ আমার দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। বিচারের যে প্রক্রিয়া, আসলে বিচারের প্রক্রিয়া সন্তোষজনক বলা যায় না, আবার সন্তোষজনকও বলা যায়, কারণ বিচারের তো কোনো নির্দিষ্ট পরিমাপ নাই যে এতদিনের ভিতরে এটার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। বিচারের প্রক্রিয়ায় যে নিয়ম কানুনগুলি আছে ওইগুলি প্রক্রিয়াধীন আছে। আমি মনে করি আসলে আমরা যারা শহীদ পরিবার আছি, আমরা সকল শহীদ পরিবার আমরা চাই এটা মানে একটা নিরপেক্ষভাবে এবং কোনো ভাইস না হয়ে সেটা কোনো নির্দোষ ব্যক্তি যেন এর মধ্যে না পায়, হ্যাঁ শাস্তি না পায়, হয়রানি না হয়, সেই ধরনের আমরা একটা বিচার চাই। আর বিশেষ করে আসলে যেমন আমরা যে মামলা করছি, আমরা আমাদের মামলার মধ্যে আমরা কিন্তু 6 মাস পরে মামলা করছি এবং যথেষ্ট এভিডেন্স আপনারা নিজেরাই সংগ্রহ করছি, এভিডেন্স ফুটেজ এগুলি সংগ্রহ করে সেটা মামলা দিচ্ছি এবং কাউকে আমরা আসামি করি নাই। কারণ যদি আসামি করি, একটা নির্দোষ ব্যক্তি যদি ওই আসামির বিরুদ্ধে আপনারা চেয়েছেন পুলিশই এটা তদন্ত করে বের করুক যে প্রকৃতপক্ষে কারা এটার সাথে দোষী, তারাই যেন শাস্তি পায়। আমি আসলে এখন শাস্তি বিচার যাই হোক, আমি একটা কথা বলি যে শেখ হাসিনা যখন
উদ্বুদ্ধ পরিস্থিতির আলোকে পালাইয়া যেতে বাধ্য হয়। এর পরবর্তীতে ক্যান্টনমেন্টে 600-র অধিক 613 জন না কতজন আশ্রয় নিয়েছিল। তারা তো পরবর্তীতে দেখা গেছে তারা দেশে বিদেশে বিভিন্নভাবে পালাই গেছে। জি, এখন যদি পালাইয়া গিয়া থেকে থাকে তাহলে তো ওদেরকে আবার ফেরত যদি বিচার হইলো ওদের নামে যে পরিমাণে শাস্তি হইলো, কিন্তু ওদেরকে তো আর ফিরে আনা সম্ভব না, কঠিন কাজ। হ্যাঁ, কাজে আমি বলবো যে তাদেরকে যারা যে মহল তারা কিভাবে পালিয়ে গেল কিংবা কারা সহযোগিতা করলো তাদেরকে, এই প্রশ্নটা থেকে যায়। শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সরকারের দোষ ছিল, তাদের প্রশ্রয়ে তারা বিভিন্ন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পারছে। কাজে আমি আশা করি এবং এর আলোকে যে বিচার হবে তাদেরকে যদি না আনতে পারে তাহলে তো বিচার হবে কাগজে কলমে, কিন্তু সত্যিকার অর্থে তো শাস্তি পাবে না। কাজে তাদেরকে যারা পালায় যেতে বাধ্য করছে ওই মহলটাকেও চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে। আমি আপনার কাছ থেকে ছোট করে আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনার পরিবারের, আপনার তো 3 সন্তান, জি জি, এর মধ্যে মুগ্ধ শহীদ হয়েছে, সবার ছোট, সবার জমজের এবং বড় সন্তান এবং মুগ্ধের যে স্নিগ্ধ যমজ ভাই, তারা এখন কোথায় আছেন, কি করছেন, এইগুলো যদি একটু বলেন আমাদের। স্নিগ্ধ বর্তমানে ও তো লতে অনার্স কমপ্লিট কইরা এখন বর্তমানে ইতালিতে আছে। ইতালি আসে দেশের মধ্যে প্রতি 1.5 মাস 2 মাসে একবার আসে। ওই স্কাউটের, সারা বাংলাদেশ স্কাউটের আগে সদস্য সচিব ছিল, এখন উপকমিশনার। তো স্কাউটের কর্মসূচি যখন থাকে গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকে তখন আসে এবং স্কাউটের কাজও করে। এবং ইতালিতে সে আয়ার সাবজেক্ট এটাতে মাস্টার্স করতেছে এবং এবং এশিয়ান স্পেসিফিক স্কাউট অঞ্চলের মেম্বার, বাইরের বিভিন্ন দেশে স্কাউটের কাছে থাকে লেখাপড়া। এবং বড় ছেলে আপনার যে দীপ্ত, বড় ছেলে তো মেরিন ইঞ্জিনিয়ার, পাশাপাশি এখন সে চাকরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডাইরেক্টর হিসেবে চাকরি করতেছে। জনাব জাহিদুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে চাই, এই জুলাই শহীদদের বিচার প্রক্রিয়া যতদূর এগিয়েছে এই নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? জি, এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। আমাদের সম্মানিত শহীদদের পিতাও বলেছেন এখানে কিছু পজিটিভ সাইন যেমন রয়েছে, আবার অনেক নেগেটিভ। নেগেটিভের বিষয়ে আমি সবচেয়ে বেশি যেটা জোর দিব, একটা ধীর গতি আমরা লক্ষ্য করেছি। আর আরেকটা বড় ইস্যু হচ্ছে, আমরা দেখেছি যে অনেক যারা মামলার আসামি, এই আসামিরা হচ্ছে আইনজীবীদের মাধ্যমে, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী যারা আছেন অথবা যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে তারা মামলাগুলোকে ক্লোজ করা অথবা জামিন নেওয়া, এই প্রক্রিয়াগুলো করছেন। পাশাপাশি আরেকটা বড় অ্যালার্মিং বিষয় হচ্ছে অনেক শহীদ পরিবারকে তারা থ্রেট দিচ্ছেন, তাদের জায়গা থেকে যেখানে তাদের প্রভাব আছে থ্রেট দিচ্ছেন, অথবা নানানভাবে তাদেরকে কনভিন্স করে মামলাগুলোকে মানে তাদের যে জামিন অথবা তাদেরকে প্রত্যাহার করে নেয়, এই বিষয়গুলো ঘটছে। পাশাপাশি প্রশাসনের একটা অংশ, তারা যখন মামলার নথি জমা দিচ্ছেন অথবা যেটা তদন্ত করতে যাচ্ছেন, সেখানেও আমরা বেশ কিছু অসামঞ্জস্যতার নিউজ সারা দেশ থেকে পেয়েছি। তো এই জায়গায় সরকারের ভূমিকা দেখুন, আসলে বিএনপির প্রতি আমরা যদি একবার সিম্পলি বলি যে আসলে যদি সংবিধান অথবা সবকিছুর একটা নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে হতো তাহলে তো 2026 সালের নির্বাচনটাই হওয়ার কথা ছিল। তো আমরা যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে শহীদের কারণেই আজকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা ক্ষমতায় আসার সুযোগ পেয়েছেন, যে মানুষগুলো হলো ধান খেতে ঘুমাতেন, যে মানুষগুলো হচ্ছে পালিয়ে বেড়াতেন, সেই মানুষগুলো এখন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পেরেছেন। তো কাদের জন্য আসতে পেরেছেন, কাদের রক্তের কারণে আসতে পেরেছেন, এখন তাদের বিচারটাকে যদি আমরা একটু গুরুত্বের সাথে প্রায়োরিটি বেসড যদি সেটাকে এগিয়ে না নিই, তাহলে এটা নিঃসন্দেহে আসলে তাদের শহীদদের কাছে মানে আমাদের দায়বদ্ধতার জায়গাটা থেকে যায়। তো আমি এটা আশা করব যে এটা যেন ধীরগতি না হয়, এটাকে প্রায়োরিটি বেসড দ্রুত এগিয়ে নেওয়ার জন্য। আরেকটা বিষয় যেটা আমরা আলাপ করছিলাম বিরতির আগে, আপনার কাছ থেকে আপনার কথার মাঝপথ থেকে চলে আসছিলাম যে এই জুলাই সনদ নিয়ে যে বিরোধটা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে যে জায়গাটা বলা হচ্ছে যে আমরা যা জুলাই সনদ স্বাক্ষর করেছি এইটুকু আমরা বাস্তবায়ন করব, এর বাইরেরটুকু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যেমনটি আপনিও বলছিলেন
যে সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, মূলত উনি বলার চেষ্টা করেছেন যে যা স্বাক্ষর করেছি তারপরে কি হয়েছে। তারপরে দুটো জিনিস হয়েছে, একটা জুলাই আদেশ জারি হয়েছে, আর এই আদেশের আলোকে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে। তো এই আদেশের মধ্যে তারা বলার চেষ্টা করছেন যে এটা সনদের বাইরে গিয়ে কিছু জিনিস এখানে জুড়ে দেওয়া হয়েছে এবং সেইটার সাথে আরও কিছু জিনিস মডিফাই করে গণভোটে দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে ওই দুইটা জিনিসকে ওনারা মূলত পিন পয়েন্টেড করছেন। ওইখানে আপনার বিশেষ করে তারা যে সমস্ত জায়গায় নোট, আজকেও যেটা বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা জুলাই জাতীয় সনদে যে সমস্ত জায়গায় আমাদের আপত্তি দিয়েছি এবং বলেছি ওইগুলা যে দল নির্বাচিত হবে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী বাস্তবায়ন করবে। তার অর্থ হলো যে বিএনপি এখানে আপত্তি দিয়েছে এবং বিএনপির ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো ছিল না। সো এর বাইরের জিনিসগুলা, এর বাইরের জিনিসের মধ্যে অন্যতম একটা হলো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন। এই পিআর পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি ছিল এবং পাঁচটা কমিটি ফরমেশন, যে সমস্ত ইয়েগুলার কমিটি ফরমেশন, মানে ওই কমিটির মাধ্যমে আবার ওই পদগুলোতে, সাংবিধানিক পদগুলোতে মনোনয়ন চূড়ান্ত হবে, কিন্তু কমিটি ফরমেশন নিয়ে কিংবা অন্য প্রক্রিয়াগত বিষয়গুলোতে আপত্তি। এখন তারা যে কমিটি গঠন করেছেন, সংবিধান সংশোধন করে সব সংশোধনী আনবেন, এইখানে আপনি পার্থক্যটা কোথায় দেখছেন? এই যদি সংবিধান সংশোধন করে তারা জুলাই সনদের বাস্তবায়ন করতে পারেন, তাইলে আপত্তি কোথায়? আপনাদের আপত্তিটা কোথায়? আচ্ছা, প্রথমত হচ্ছে যে এখানে ওনারা জুলাই সনদ, গণভোট, ওনাদের বক্তব্যের মাঝেই কিন্তু আমি যেটা প্রথম অংশে বলেছি, এক ধরনের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে। যেমন ওনারা গণভোটের পক্ষে সবার কাছে রায় চাচ্ছেন, আবার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আবার বলছেন যে আমরা মানে জনগণের যে মানে রায়, ম্যান্ডেট, সেটাকে আমরা হচ্ছে অগ্রাধিকার দিচ্ছি। এখন ওনারা দলীয়ভাবে 47% যদি সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, তাহলে যেখানে গণভোটের পক্ষে আমার 71% রায় এসেছে, তাহলে সেটাকে কেন আপনি অগ্রাহ্য করছেন? এখন আপনি যে মানে কন্ডিশন বা যে বিষয়গুলো বলছেন, এটা কি জনগণের বিপক্ষে বা মতামতের বিপক্ষে আপনার একটা অবস্থান হয়ে যাচ্ছে না? তাহলে আপনি গণতান্ত্রিক যে প্রক্রিয়ার কথা বলছেন সেটা কিভাবে হচ্ছে? তা আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের মতো আসলে এত সংবিধান বিশেষজ্ঞ না, বাট আমি আমার এই ছোট্ট, যেহেতু ছাত্র রাজনীতি মাত্র শেষ করেছি, জাতীয় রাজনীতিতে মাত্র ইনক্লুড হয়েছি, তো ছোট অভিজ্ঞতা থেকে বলতে চাই যে বেগম জিয়া যখন তিনি বলেছিলেন এই 72-এর যে সংবিধানের কথা, তিনি বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলবো, কারণ বাংলাদেশে এই ফ্যাসিবাদ কাঠামো তৈরির জন্য এই সংবিধানটা আসলে দায়ী। এবং চতুর্থ সংশোধনীতে তৎকালীন শেখ মুজিবুর রহমান তিনি যেটা করেছেন আর কি, মানে এক কথা হচ্ছে পুরো বাংলাদেশটাকে একটা বাকশালী একনায়কতন্ত্র, স্বৈরতান্ত্রিক কাঠামো, তো উনি সেটা উদ্বোধন করে দিয়ে গিয়েছেন। আর ওনার মানে কন্যা এসে হচ্ছে সেটাকে পূর্ণাঙ্গ, যেটা আমরা গত 15 বছরে সংশোধনের মাধ্যমে এটা পূর্ণতা দিয়েছে। এখন এই সংবিধানকে সংশোধনের প্রশ্নে আমরা বিএনপির মাঝে এক ধরনের হীনমন্যতা খুঁজে পাই কেন? মানে এত হীনমন্যতা কেন? তাহলে আপনারা বারবার যে জিয়াউর রহমান আর বেগম জিয়া কিনে রাজনীতিটা করছেন, তাহলে ওনাদের যে চিন্তার যে মানে থিম, সেটা তো আসলে বিএনপির বর্তমান যারা আছেন তারা কতটুকু আসলে সেটাকে ওন করেন, সেটা কতটুকু বাস্তবায়ন করতে চান, এটা যথেষ্ট প্রশ্ন রাখে। তো আপনি যে প্রসঙ্গগুলো বলেছেন যে এখানে বিচার ব্যবস্থাপনা, বিচার বিভাগ নিয়ে যে সংস্কারের প্রশ্ন এসেছে, পিআর নিয়ে সংস্কার এসেছে, তা আমরা জনগণের এই ম্যান্ডেটটাকে তারা সম্মান জানিয়ে, গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা আছে সেটাকে সম্মান জানিয়ে জুলাই সনদের প্রত্যেকটা বিষয় বাস্তবায়ন করা উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই। মীর মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে আমরা আসলে 2 বছর আগের সেই স্মৃতিটুকু, আপনার যতটুকু মনে আছে, আপনি যদি সেই দিনের ঘটনাটা আবারও একটু বলেন আমার দর্শক শ্রোতাদের জন্য, যে আপনার সেই দিনের ঘটনাটা কি ঘটেছিল, মীর মুগ্ধের এই মারা যাওয়ার আগের এবং পরের ঘটনাটা যদি একটু বলেন। মীর মুগ্ধ শহীদ হওয়ার 3 দিন শহীদ হয়েছে 2024-এর 18 জুলাই। আর আজকে আমরা 19 জুলাই কথা বলছি, মানে 2 বছরে একদিন। 2 বছরে একদিন। আর 18 জুলাই ছিল 11ই মহরম, এর আগে 17 জুলাই ছিল 10ই মহরম। আমরা তো বাসার মধ্যে সাধারণত খাওয়া দাওয়ার পরে একসাথে হই রাত্রে, এবং একজনের সাথে একজনের বিভিন্ন পারিবারিক যে আলোচনা আছে এগুলি করি, শেয়ার করি। সম্ভবত 15ই জুলাই
2024 সে আমরা যখন একসাথে হয়েছি তখন সে মানে একটা মনসমর্থন নেওয়ার জন্য বলল যে আব্বু এই যে ছাত্রদের যে আন্দোলন নিতেছে এই দাবি কি সরকার মানবে? তাহলে আমি বলছিলাম যে এটা হলো যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি মানতে বাধ্য, এখন না মানে 2 দিন আগে হোক পরে হোক মানবে। এই প্রসঙ্গে আমি আবার 71-এর যুদ্ধের সহজ সরলভাবে বললাম যে 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, ওই মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারও ওই আন্দোলনের সূচনা করছিল ছাত্র সমাজে, এবং ছাত্র সমাজের আহ্বানে এই দেশের সাধারণ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছে, মুক্তিযুদ্ধে। আমার যদি বয়স থাকতো যুদ্ধে যাওয়ার, আমার তখন 8+ ছিল, আমিও মুক্তিযুদ্ধে যাইতাম। তখন এটা বলার সাথে সাথেই সে তার মাকে প্রশ্ন করছে। আমরা তখন একদম নির্বাক হয়ে গেছে, বলতেছে যে আম্মু তখন যদি আমরা থাকতাম আমাদের কি তোমরা দিতা, মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য দিতা? তখন আমি কোনো কথা বলিনি, ওর মাও কোনো কথা বলেনি। আসলে এই আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, বৈষম্যহীন যে আন্দোলন ছাত্রদের, ওই মুক্তিযুদ্ধ তো বৈষম্যহীনের কারণেই মুক্তিযুদ্ধ হয়েছে মূলত এইটাই। তারপর অন্যান্য প্রাসঙ্গিক জিনিস আছে। কাজে সে এটাতে যাওয়ার জন্য, এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, দেশের জন্য কিছু করার জন্য, তার অবদান রাখার জন্য তার যে একটা মনের স্পৃহা, ওই স্পৃহা এবং একটা মৌন সমর্থন নিচ্ছে। পরের দিন আমরা অবশ্য 2 দিন পরে 17 জুলাই মানে আমরা ইয়াতে গেছি, কক্সবাজার গেছি, আমার বড় ছেলে শ্বশুর বাড়ি ওখানে, ওই চাকরি সুবাদে। আমরা ওইখানে গিয়ে ও আমাদেরকে মাগরিবের আগে মানে 10ই মুহররম রোজা রাখছে, আমাদেরকে নিয়ে গেছে মাগরিবের নামাজের আগ মুহূর্তে, প্রায় মাগরিবের পরে বাস ছাড়ার কথা ছিল। আমরা 2-2.5 ঘন্টা পরে বাস ছাড়ছে, গেছে, আমাদের সাথে 2-2.5 ঘন্টা ছিল। তো ওইটাই তার শেষ বিদায়। মানে এটা 17 তারিখ আপনারা ঢাকা থেকে কক্সবাজার রওনা দিয়েছিলেন এবং আমাদের সাথে 2-2.5 ঘন্টা ছিল, এবং সে ইফতারে বিভিন্ন জিনিস না খাওয়াইছে। এবং সে যখন বিদায় নিয়ে গেছে তখন আমি চাই রইলাম, একবার মনে করছিলাম ডাক দিয়ে, আবার মনে না যাইতেছে, চলে যাক। এইটাই আমার শেষ বিদায়, এবার শেষ স্মৃতি আর কি। আর এরকমভাবে বিভিন্ন স্মৃতিগুলি আছে। পরের দিন আপনি জানলেন কিভাবে যে মারা গেছেন, আমরা শহীদ হয়েছেন? এটা জানছি আসর নামাজের পরে, মাগরিব নামাজের আগ মুহূর্তে, 18 তারিখ আমার ছেলের কাছে একটা টেলিফোন গেছে, স্নিগ্ধ টেলিফোন করছে যে মুগ্ধ তো হাসপাতালে, মানে আমাদেরকে যারা বলছে আর কি। তখন তো আসলে তো সেগুলি লাগার সাথে সাথে স্পট ডেথ, পরে যা করার করছে। কিন্তু আমার বড় ছেলে এটা জানছে, জানার পরে আমাদেরকে বলছে যে মুগ্ধ তো হয়েছে, আন্দোলনে গিয়া আহত হয়েছে, ক্রিটিক্যাল অবস্থা আছে, হাসপাতালে ভর্তি আছে। মানে আপনাকে জানানো হয়েছে যে আহত হয়েছে, আসলে তখন মারাই গেছে, জি, শহীদ হয়ে গেছে। এরপরে আমরা রাত্রে কক্সবাজার ফিরে আসলাম, মানে সকাল 8টার সময় এসে পৌঁছার পর যখন বাড়ির সামনে নামছি, মানুষ নীরব নিস্তব্ধ কেমন একটা পরিবেশ। তখন আমি ওই পরিবেশ দেখে বুঝছি। এরপরে লাশের কাছে আর যাইতাম পারছি না, লাশের কাছে যাওয়ার আগে আমি আর কিছু বলতে পারি না। আর আসলে এরপরে 2-3 মাস আমি আসলে কাঁদতেও পারি নাই, মানে আমার আমি মনে করি আসলে ওনারা যে একটা প্রশ্ন করছেন যে ওই জুলাই সনদ ব্যাপারে, এই প্রসঙ্গে আমার একটা কথা আছে। আমি মনে করি যে জুলাই সনদ যারা আছে, এটা তো আছে বিএনপি যারা করছে, স্বাক্ষর করছে। এরপরে যে আপনি বললেন যে জুলাই সনদের মধ্যে আর কিছু লাগাইছে, আদেশ করছে এগুলি আমি মনে করি যে আসলে লাগানো না লাগানো বড় কথা না। জনগণের জন্য আইন, না আইনের জন্য জনগণ, জনগণের জন্যই আইন অবশ্যই। কাজেই মানুষের পালস বুঝতে হইব। এই জুলাই আন্দোলনে যে স্পিরিট ছিল, আকাঙ্ক্ষা ছিল ছাত্র সমাজ এবং আপামর জনগণের, এই স্পিরিট অনুযায়ী যা স্বাক্ষর করছে, স্বাক্ষরের বাইরেও যদি কিছু থাকে, যদি এটা মানুষের কল্যাণে হয়, যদি সেই আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণ বাস্তবায়নের দিকে যদি বর্তমান সরকার না যায়, তাহলে আমার মনে হয় যে অতীত থেকে শিক্ষা নিতে হইব। অতীতের শিক্ষা অনুযায়ী যদি মানুষের স্পিরিট যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হয়, তাহলে আবারও বিক্ষুব্ধ হইব, এবং বিক্ষুব্ধ হইয়া
যে সরকারই হোক ওই সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। আরেকটা ছোট প্রশ্ন যে জাহিদুল ইসলাম যেটা বলছিলেন যে যারা জুলাই শহীদ আছেন তাদের পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, টেলিফোনে কিংবা অন্যান্য মাধ্যমে। আপনারা এই রিসেন্টলি এইরকম কোনো হুমকি কিংবা কোনো ধরনের ইয়ের মোকাবেলা করছেন কিনা কিংবা ফেস করেছেন কিনা এরকম কিছু? আমরা ওই ধরনের কোনো হুমকি পাই নাই, তবে শুনছি বিভিন্ন পর্যায়ে যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে যে তারা হুমকি পাইতেছে বা ওই টেলিফোন এরকম মানে একটা সমস্যার মধ্যে আছে, তাদেরকে বিভিন্ন পর্যায়ে থেকে হুমকি দেওয়া হচ্ছে। হইতেছে। আমি জাহিদুল ইসলাম আপনার কাছ থেকেও এই জুলাই আন্দোলনে আপনার তো সক্রিয় অংশগ্রহণ ছিল এবং আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি হিসেবে প্রকাশ্যে এবং নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনি যদি সেই সময়কার কিছু স্মৃতি আমাদেরকে বলেন। আসলে জুলাইটা তো এত বিস্তৃত একটা বিষয়, এখানে আসলে মানে সংক্ষেপে দুই একটা বলে শেষ করা যাবে না, তারপর দুই একটা বলছি একেবারে। প্রথমত হচ্ছে যখন আপনি জানেন যে তুমি কি আমি কি রাজাকার স্লোগান, জি, তো এই স্লোগানটা আসলে নিছক মানে কোনো স্লোগান না, এটা ছিল যে টোটাল যে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া অথবা দীর্ঘদিন যাবৎ যে শব্দটাকে দিয়ে হচ্ছে প্রত্যেকটা মানুষকে মারা একটা জায়েজ প্রক্রিয়াতে নিয়ে গেছে, মানে কাউকে এটা একটা দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করে ওই মানুষটা কিছুদিন পরে হত্যা করাটা জায়েজীকরণ বানিয়েছিল। তো তার বিরুদ্ধে যখন ওই যে রাজাকারের নাতিপুতি বলে প্রধানমন্ত্রী এক ধরনের মানে গালি দিল, তখন পুরো ছাত্র সমাজ এটাকে নিজেদের জন্য একটা বিদ্রোহী কার্ড হিসেবে সরকারকে দেখালো। তো আমরা বুঝতে পারছিলাম যে আসলে একটা ইস্যুর পর একটা ইস্যু যখন আসছিল যে এটা একটা মোক্ষম সময় এই সরকারকে যদি দীর্ঘদিন, যেটা আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো প্রত্যেক 5 বছর পর পর প্ল্যান করতেন। একটা বছর যেমন যখন 8 সালে নির্বাচন, 14 সালে একটা প্ল্যান হলো, এরপর 14 সালের পর 18 সালে যে আমরা হয়তো পরিবর্তন একটা কিছু হতে যাচ্ছে, এরপর 24-এ সেটা এসে, তো এই যে নানান বছরে যে মানে রাজনৈতিক দলগুলো কোনোভাবে সফল হচ্ছেন না ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে, তো সেটা এই জুলাইয়ের যে আন্দোলন একটা ইস্যুর পর একটা ইস্যু সেটা হচ্ছে। আমি 18 তারিখে তখন বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটির পাশে ছিলাম। এই যে শাহাদাতের যে বিষয়গুলো বারবার আসছে, যে একটা প্রজন্মের মাঝে শাহাদাতের এভাবে প্রেরণা তৈরি হওয়া, একজন ছাত্রী বোন, তিনি খুব বেশি নেকাব বা পর্দা করছেন, ইসলামের অনুশাসন মানছেন, বিষয়টা একদম দেখিনি ওনার মানে বাহ্যিকভাবে। তো ওইখানে খুব গোলাগুলি হচ্ছিল বসুন্ধরার গেট সহ পুরো আশপাশটাতে। তো আমি তখন প্রাইভেট ইউনিভার্সিটি ইনভলভ হলো সেদিনের কথা বলছি, মানে 16-র পরে আবু সাইদ শহীদ হওয়ার পরপরই আবু সাইদ ওয়াসিম 6 জন যেদিন শহীদ হলেন তারপরই মানে 18 তারিখেই তো মানে ব্যাপক আকার ধারণ করে, মানে যখন পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিল, জোর করে হল ত্যাগ করতে বাধ্য করলো, তো তখন আমরা কিছুটা শঙ্কিত যে আসলে আন্দোলন মনে হচ্ছে থেমে যায় কিনা। কিন্তু 18 তারিখে আবার দেখা গেল যে আবাবিল পাখির মতো প্রাইভেট ইউনিভার্সিটি নেমে আসলো। তো সেই জায়গাতে সেদিন আমার যেটা মূল পয়েন্টটা, তো ওই বোনটাকে আমি বলছিলাম যে আপনি প্লিজ ওইদিকে যাবেন না, ওনার হাতে ছোট একটা লাঠি ছিল, আপনি ওইদিকে যাবেন না, গোলাগুলি হচ্ছে, একটু রিস্কি, আপনি পরে যান বা এদিকে থামেন। তিনি আমাকে উত্তর দিয়েছেন যে দেখেন মানে আমি শহীদ হওয়ার তামান্না নিয়ে আমরা রাজপথে এসেছি, শহীদ হইব, কিন্তু এরপরও এটা শেষ দেখে নিব, কারণ ইতিমধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি আপনি জানেন সকালে কয়েকজন শাহাদাতের ঘটনা ঘটেছে। ওই দিন তো 29 জন মনে হয় মারা গেছিলেন 18 তারিখের ঘটনা, ঢাকা সহ সারা দেশে লম্বা। তো এই যে ধরুন মানে শাহাদাতের একটা তামান্না তৈরি হওয়া, এরপরে যেটা হয়েছে যে ছাত্র শিবিরকে জানেন আপনি নিষিদ্ধ করা হয়েছিল 1 তারিখে এসে, তো তার আগে তো অনেকগুলো প্রেক্ষাপট ছিল, অনেক ঘটনা ছিল। তো আমরা চিন্তা করছিলাম যে এটা মনে হয় হাসিনার জীবনে মানে তার পলিটিক্যাল সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বড় ভুল একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যে আন্দোলনের একেবারে মানে মোক্ষম সময় এসে বা যখন আমরা রেজাল্টটা পাবো, আউটপুটটা পাবো, এই মুহূর্তে এসে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছেন। তো তখন ওই রাতগুলো বা হচ্ছে যখন শাটডাউন হয়ে গিয়েছে, মানে আমাদের প্রতিটা দিন কাটতো যে আমাদেরকে যদি কোনোভাবে প্রশাসন পায় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের জীবনের শেষ দিন। আমরা যখন বাসা থেকে বের হতাম তো তখন আমাদের চিন্তা থাকতো যে আজকে আর বাসায় কি ফিরে আসতে পারবো কিনা, মানে এই চিন্তা নিয়ে বাসা থেকে বের হতাম না, যে হয়তো এটাই আমার জীবনের শেষ দিন।
আবার যখন রাতের বেলায় কোনো কারণে বাসায় এসে মানে ঘুমানোর যে জায়গাটা ছিল সেখানে যখন দরজা লাগাতাম এরপরে শুতাম, তো মনে হতো যে এটাই মনে হচ্ছে, কারণ যে কোনো সময় তো দরজা এসে নক করতে পারে। আপনি জানেন যে ছাত্রদেরকে খুঁজে খুঁজে হচ্ছে তাদের আইডি কার্ড, কোথায় ছাত্র আছে কিনা, এভাবে করে তারা একটা পর্যায়ে ছাত্র খোঁজা হচ্ছিল, মানে ছাত্র খোঁজা হচ্ছিল। তো এই যে বিষয়গুলো আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যখন শাটডাউন ওপেন হলো, যখন ইন্টারনেট শাটডাউন পরে, আপনি জানেন যে তখন হাসিনা সব জায়গায় গিয়ে একটা মায়া কান্না প্রদর্শন করেছে। এবং খুবই অ্যালার্মিং একটা বিষয় হচ্ছে তখন আমরা দেখলাম যে মানে বাবা মায়েরা মর্গে গিয়ে লাশ খুঁজতেছেন। আপনি দেখবেন, দেখে থাকবেন যে ঢাকা মেডিকেলে, প্রত্যেকটা মেডিকেলে অনেক পিতামাতা তাদের সন্তানকে কিন্তু লাশ খুঁজে পাচ্ছিলেন না মর্গে। তো এই জিনিসগুলো খুব আমাদের জন্য প্যাথেটিক ছিল। এবং ওই সময়টাতে আমরা যেটা দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি পঙ্গু হসপিটালে গিয়েছেন, গিয়ে সেখানে রোগীদেরকে দেখেছেন এবং মিডিয়ার সামনে একটা মায়া কান্না দেখিয়েছেন। কিন্তু আমরা ইন্টারনালি একটা তথ্য পেয়েছি, সেখানকার ডাক্তার আমাদেরকে দিয়েছেন, তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিয়েছিলেন যে নো রিলিজ নো ট্রিটমেন্ট, অর্থাৎ এদেরকে আপনারা কোনো ধরনের ট্রিটমেন্টও দিবেন না, আবার ছাড়বেন না, যাতে অন্য জায়গায় গিয়ে ট্রিটমেন্ট নিতে না পারে। মানে কতটা আসলে কষ্টের জায়গা বিষয়গুলো, মানে একটা পৈশাচিকতাতে একটা মাত্রা থাকে। তো এই সময় আমরা যে আমাদের যারা আহত ছিলেন অথবা আমরা প্রত্যেকটা যে মেডিকেল টিম গঠন করেছিলাম, ওই ভাইয়েরা মানে ব্যাপক তারা একটা ব্যাক পেতে হয়েছে। এবং এমন হয়েছে যে ওদেরকে মানে যারা এই ট্রিটমেন্টের সাথে জড়িত ছিল তাদেরকে সার্চ করেছেন, তিনি আসলে রিয়েলি ওইখানে ডাক্তার কিনা অথবা কোনো পক্ষের হয়ে তিনি কাজ করতেছেন কিনা। তো এই বিষয়গুলো কিন্তু খুব মানে আমাদের জন্য মানে কষ্টের একটা বড় কারণ ছিল। আর সর্বশেষ এসে যেটা যদি বলি যে যখন এক দফার সিদ্ধান্তটা হচ্ছিল যে আমরা আসলে এক দফাতে যাব কি যাব না, এটা নিয়ে সমন্বয়কদের সাথে দফায় দফায় মিটিং, কেউ বা এটার পক্ষে ছিল, কেউ বা বিপক্ষে মত দিয়েছে, কেউ বলছে এটা ঘোষণার সাথে সাথে হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে সরকার মানে শহীদ করে দিবেন। তো এরকম নানান বিষয়গুলো আসলে ঘটেছে। আর 6 তারিখের প্রোগ্রামটা যখন আমরা 5 তারিখে নিয়ে এসেছিলাম, এটা নিয়ে আমরা 3 তারিখে যখন ঘোষণাটা হয়েছে মানে এক দফার, তো 4 তারিখে আপনি দেখেছেন পুরো হিংস্রতা নিয়ে কিন্তু আওয়ামী লীগ মাঠে নেমেছে। তাদের যুবলীগ, ছাত্রলীগ, যত ধরনের দেশি অস্ত্র আছে, বিদেশি অস্ত্র আছে, পুরোটা একবারে প্রকাশ্যে তারা ব্যবহার করেছে। তো তখন 4 তারিখ দুপুরের পর থেকে আমরা মিটিং করছিলাম যে 6 তারিখ পর্যন্ত যদি আমরা ওয়েট করি তাহলে 5 তারিখে তো আরো শাহাদাতের তালিকাটা অনেক লম্বা হয়ে যাবে। তো তখন এটা নিয়ে যারা সমন্বয়ক ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাদেক কায়েম সহ, সে মধ্যস্থতা করতেন আমাদের ছাত্র শিবির কেন্দ্রের একটা টিম ছিল, এরপর বিভিন্ন রাজনৈতিক স্টেক্স যারা ছিল তাদের সাথে আমরা আলাপ করছিলাম যে আপনারা পূর্ণভাবে এটাতে ইফোর্টটা দিতে পারবেন কিনা। তো ঢাকা শহরকে আমরা বিভিন্ন স্পটে, এবং আমাদের মূল টার্গেটটা ছিল আসলে গণভবন, এই গণভবনটাকে কেন্দ্র করে পুরো গণভবনের চতুর্পাশে আমরা ডিজাইন করেছিলাম। এবং সেখানে ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় দায়িত্বশীলকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, আর আশপাশের যতগুলো আমাদের শাখা আছে তাদেরকে টিম মেম্বার করা হয়েছে। ছাত্র শিবিরের যারা সাবেক দায়িত্বশীল ছিল তাদেরও এখানে একজন দায়িত্ব ছিল। আর ওই স্পটগুলোতে আশপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের কাছে যেন ভালোভাবে মেসেজ যায়, তাদের সকল শিক্ষার্থীদের, তাদের কিন্তু গ্রুপ মেনটেন হতো, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্লাস ওয়াইজ শিক্ষার্থীরা তাদের গ্রুপ মেনটেন করতো অনলাইন। তো সেখানে আমরা মেসেজগুলো দিয়ে সবাইকে অ্যাকোমোডেট করে এই জায়গা থেকে যেন গণভবন মুখে যাওয়া হয়। তো জানেন যে 5 তারিখে মানে গণভবনে আপনারা যাবেন, এই সিদ্ধান্তটা কবে আপনারা নিয়েছিলেন এবং এটা আমরা কি প্রক্রিয়া নেওয়া হয়েছিল? এটা আমরা মূলত 3 তারিখে নিয়েছিলাম। 3 তারিখের আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল। 3 তারিখে আমরা যখন দেখলাম যে শহীদ মিনার থেকে যদি আমরা এই মুহূর্তে গণভবন মুখে যাত্রা করি তাহলে যেটা হবে যে আমাদের পর্যালোচনা তখন এসেছে যে সরকার একমুখী হয়ে সবার উপর হামলা করবে, আর এটাতে আমাদের ক্ষতির পরিমাণটা বা একটা বেশি মেসাকার হতে পারে। তো এই জন্য আমরা চিন্তা করলাম আজকে না করে আমরা এটা 6 তারিখে যেটা ঘোষণা, পরে 5 তারিখে এগিয়ে নিয়ে আসে। তখন আমাদের হচ্ছে বিভিন্ন স্পট থেকে যখন একযোগে মুভ করবে তখন সেটা সরকার ট্যাকেল দেওয়াটা তার জন্য একটু কঠিন হবে, বা যারা ছিল তাদের জন্য। তো আপনি জানেন যে সকাল থেকে একটা ভীতিকর পরিস্থিতি, 5 তারিখ সকাল। তো আমরা বারবার আসলে আল্লাহর কাছে দোয়া করছিলাম, বিশেষ করে আসলে জুলাই টোটাল জায়গাটাকে যদি আপনি পর্যালোচনা করেন, এখানে শুধুমাত্র যে বৈষয়িক বা আমাদের চিন্তা চেতনা বা আমাদের পরিকল্পনা বা আমাদের পলিসি সিদ্ধান্ত দিয়ে হয়েছে তা না, এখানে নিখুঁত আল্লাহ তাআলার একটা পরিকল্পনা ছিল। ঐশ্বরিক কিছু বিষয়ে ডেফিনেটলি এখানে আধ্যাত্মিক কিছু বিষয় ছিল। এখানে আপনার মায়েরা, বোনেরা দেশে বিদেশে তাদের যে কান্না, শহীদ পরিবারের যে কান্না, এবং বাংলাদেশে দেখেন এমন একটা মানে আন্দোলন বা এমন একটা বিপ্লব হয়েছে যেখানে প্রত্যেকটা পরিবারের বা কোনো না কোনো আত্মীয় স্বজনের হয়তো তার শহীদ আছে অথবা আহত আছে অথবা তার ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত এমনকি আওয়ামী লীগ করে ওদেরও ছেলে মেয়েরা আন্দোলনে অনেকে, যার পিতা মাতা হয়তো আওয়ামী লীগের সাথে জড়িত কিন্তু শহীদ, তার সন্তানরা অনেকেই এইভাবে মা বাবার কথা শুনে নাই। ইভেন প্রশাসনের আপনি দেখেছেন যে একজন বলেছে তার ঊর্ধ্বতনকে, তার সন্তান শহীদ হয়েছেন যে স্যার একজনকে গুলি করতে কয়টা গুলি লাগে স্যার, তার সন্তানকে এত বেশি গুলি করা হয়েছে। তাইমুর নামে যে
ছেলেটা, মানে আজকেই তার মানে 20 তারিখেই সে মারা গেছিল এই যে যাত্রাবাড়িতে, তার কথা বলেছে। হ্যাঁ, আমার এই 5 তারিখের স্মৃতিটা বলে শেষ করছি যে মানে আমার কাছে বারবার ফিল হচ্ছিল 4 তারিখ রাতে, আমাদের তো এমনিতে রাতে ঘুম হতো না, তো স্বাভাবিকভাবে 5 তারিখে এত বড় একটা বিষয় আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, ঘুম তো স্বাভাবিক না। তো তখন বদর যুদ্ধ, আপনি জানেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা অসম যুদ্ধে লিপ্ত হলেন, যেখানে কাফেররা ছিল প্রায় 1000, আল্লাহ রাসূল মাত্র 313 জন সৈন্য নিয়ে, এবং যুদ্ধ সরঞ্জামের ক্ষেত্রেও কিন্তু অনেক অসামঞ্জস্য ছিল। তো সেদিন আল্লাহ রাসূল সকল প্রস্তুতি সম্পন্ন করে আল্লাহর কাছে বারবার দোয়া করছিলেন যে আল্লাহ, আজকে আমাদের জায়গা থেকে আমরা প্রস্তুতি নিয়েছি, এখন আপনার সিদ্ধান্ত, আপনার সাহায্যের আমরা প্রত্যাশী। তো আমার মনে হয় সেদিন আমাদের সাংগঠনিকভাবে, এরপরে আমাদের এই দেশের যত একবারে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাইকে দেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তারই একটা দৃশ্য আমরা 5 তারিখ সকালে শাহবাগে প্রথম মানে কারফিউ ভঙ্গ করে যেটা মিছিল সেটা হয়েছিল, এবং সেখানে হামলা হয়েছে। পরবর্তীতে মানে পিজি হসপিটালে যারা আন্দোলনকারী ছিল তারা মানে এদিক সেদিক ছড়িয়ে পড়েছিল, এবং উত্তরা থেকে যে একটা মিছিল, আমি উত্তরায় ছিলাম সেদিন, তো আমরা বারবার আসতেছিলাম। সকালে আপনি উত্তরায় অবস্থান করছিলেন? উত্তরে অবস্থান করছিলাম। আমাকে ওই সময় টঙ্গী বা ওই এলাকাতে থাকতে হয়েছিল, রাতের বেলায় থাকতাম। তো উত্তরা থেকে যখন আমরা আসবো এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু মানে কোনোভাবে ওইটা ক্রস করতে দিচ্ছিল না, আর্মি এখানে একটা শক্ত ব্যারিকেড ছিল, এবং এয়ারপোর্ট থেকে আপনার উত্তরা একবারে হাউস বিল্ডিং পর্যন্ত এখানে কিন্তু এক ধরনের গোলাগুলি শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, একটা পর্যায়ে এসে দুপুর যখন আমরা বারবার শুনতেছিলাম যে পালিয়ে গেছে, কিন্তু তখনও পালিয়ে যায়নি, অথবা আর্মি চিফ বক্তব্য দিবেন এটাকে বারবার লিঙ্গি করা হচ্ছিল। তো তখন একটা পর্যায়ে পুলিশ এখান থেকে ছেড়ে দেয়, এবং আমাদের প্রত্যেকটা স্পট থেকে যারা ছিল তারা সবাই গণভবন মুখে রওনা করে। তো আমি তখন এসে হচ্ছে ঢাকা মেডিকেলের যে ইয়াটা ছিল মসজিদ, সেখানে এসে অবস্থান করছিলাম, এবং সেখান থেকে আমাদের প্রত্যেকটা গ্রুপকে মনিটরিং করছিলাম। তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে যখন মানে হাসিনা পালিয়ে গিয়েছে, এবং প্রত্যেকে আপনি দেখবেন যে যেখানে ছিল সেজদা অবনত হয়ে গেছে, সেটা গণভবন হোক, রাস্তায় হোক, মাঠে হোক, সব জায়গায়। তো এই জিনিসগুলোতে আসলে মানে আল্লাহ তাআলার একান্ত সাহায্যের মধ্য দিয়ে জুলাইয়ের আলটিমেট বিজয়টা হয়েছে। মীর মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে যেটা জানতে চাই, আপনি 5 তারিখে কি করছিলেন, কিংবা কিভাবে হাসিনা পালিয়ে যাওয়ার এই খবরটিকে জানলেন, কিংবা ওই দিন আপনার 5 তারিখ সকাল থেকে আপনি কি করছিলেন? আসলে আপনাদের তো বাসা উত্তরাতেই। যে বাসা উত্তরা 3 নম্বর সেক্টরে। আমি একটু বলতে চাই যে ওই আবু সাইদ সহ 34টা ফ্যামিলি শেখ হাসিনার এখানে আসছিল। জি, হ্যাঁ, ইয়া করছে শেখ হাসিনা তাদেরকে যা যা করার মানে সান্ত্বনা দিছে, ইয়া করছে অভিনয়ের মাধ্যমে। কিন্তু আমরা কিন্তু আসলে শেখ হাসিনার ওইখানে আসি নাই। আমাদের বাসায় শিক্ষামন্ত্রী সহ 4-5 জন মন্ত্রী পর্যায়ের এবং অনেকেই গেছিল, এবং পরে আমরা আসি নাই। এক পর্যায়ে ডিজিএফআই, এনএসআই বিভিন্ন পর্যায়ের চাপ আমরা অনুভব কইরা এই 5 তারিখের আগে 1 সপ্তাহ আগে বাসার থেকে আমরা বাইরে গেছি। আমি স্নিগ্ধ মার নিয়ে এক জায়গায় রয়েছি, আমার বড় ছেলে ওর ওয়াইফের নিয়ে এক জায়গায় রয়েছে, স্নিগ্ধ এক জায়গায় রয়েছে। আমরা নিশ্চিত ছিলাম যে এখন না হোক, 1 মাস পর হোক, 2 মাস পর হোক, এই হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হইব এবং এই সরকারের পতন ঘটবে। যাই হোক, ওই সময় নেয় নাই। 5 তারিখে হয়েছে। 5 তারিখে ছিলাম আমরা, আমার ছেলের স্নিগ্ধমুগ্ধের সাথে চলতো, রাফি নামে একটা ছেলে, উত্তরাতে ওদের বাসায় ছিলাম। সকালে যখন এই অবস্থা দেখছি, আর যখন ওই যে আর্মিদের যে বক্তব্য বা বিভিন্ন পর্যায়ের, তো আমরা ওই দিন নিশ্চিত ছিলাম যে আজকে একটা কিছু ঘটবে। এক পর্যায়ে আমরা তখন, আমি ওই আজমপুরের দিকে আইসা এদিকে মুভ করবো, তো আমার তো একটু শারীরিক অবস্থা খারাপ। যাই হোক, আমি যতটুকু পারছি অতটুকু করছি। যখন পালাই গেছে তো আমরা করছি। আমরা তো তুমি শেখ হাসিনার কাছে যাই নাই। এরপরে পরেও হাসিনা পালাই যাওয়ার পরেও যে বিএনপি গেছে, জামাত ইসলাম গেছে, বিভিন্ন অনুদান দিতে চাইছে। আমরা কারোর কাছ থেকে কোনো অনুদান নেই, কিন্তু আমরা ওই মন্ত্রণালয়ের অধীনে আর ওই জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে সবাই A to Z পাইছে, এটাতে আমরা অংশগ্রহণ করছি এবং ওইভাবে আছি। তা আমি মনে করি আসলে এখন যে অবস্থা, এখন কোনো দলীয় সংকীর্ণতার দিকে না দেখা, দলীয় সংকীর্ণতার যদি কোনো কিছু হয় তাহলে এই দেশ আবার একটা বিপর্যয়ের মুখে যাবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে দেশের স্বার্থে সবারই অন্তত সুবিচারের জন্য এই বিচার ব্যবস্থা একটা সম্পূর্ণ স্বাধীন করতে হইব। মানবাধিকার লঙ্ঘনের সম্পূর্ণ স্বাধীন ব্যবস্থা, নিয়োগ যেমন না হয় সরকারের ছত্রছায়, এইভাবে
দুদক যদি সরকারের ছত্রছায় যদি নিয়োগ হয়, আজকে আছে এই সরকার, আগামীতে এই সরকার নাও থাকতে পারে, কাজে এটার ফল সবাই বুক করবে। কাজে দেশের স্বার্থে যে সমস্ত জিনিস আসলে করা দরকার পালস অনুযায়ী, ওইটা অবশ্যই করা দরকার, নাহলে এটার রেজাল্ট এই দেশের জনগণ এবং তারা দলীয় বাবদ দল ভুগতে বাধ্য। কাজে আমি বলি, একটা কথা বলতে চাই যে বিশেষ করে যে শিক্ষাঙ্গনের পরিবেশ, সময় একবারে শেষ, 2 মিনিট আছে। আচ্ছা 2 মিনিট বলে, শিক্ষাঙ্গনের পরিবেশ একটা মানে দলীয় লেজুর ভিত্তিকের উদ্যোগটা, যখন কোনো কলেজ ইউনিভার্সিটিতে লেজুর ভিত্তিক দলীয় ব্যবস্থা যেমন না থাকে, দলীয় রাজনীতি না থাকে, তেমন এটা একটা উদাহরণ। আমার ছেলে যেখানে পড়তো ওইখানে ভর্তি হয়েছে এই কারণেই, ওই খুলনা ইউনিভার্সিটি, ওইখানে যেভাবে ছাত্র শিক্ষকের মাধ্যমে যে কাজগুলি হয়, কনভেনারের একটা কমিটি করে ওইভাবে মেধার ভিত্তিতে যেতে সবাই ওইভাবে যদি একটা সুযোগ পায় এবং রাজনীতি, ছাত্র রাজনীতি থাকে, তাহলে এই দেশের শিক্ষার পরিবেশ সুষ্ঠু হবে। এইভাবে প্রতিটা কাজ করা উচিত। জি জি, আমরা একবারে শেষ পর্যায়ে আজকে যে সময় আমরা অনুষ্ঠান করছি, আর অল্প সময়ের মধ্যেই আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা পরেই বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মহারণ, এই ব্যাপক আয়োজন, দীর্ঘদিনের যে আয়োজন, এটা চূড়ান্ত পর্ব ফাইনাল হচ্ছে এবং আমরা সবাই জানি আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে ছোট্ট করে বিশ্বকাপ ফুটবলের এই যে আয়োজন, এই আয়োজনে আপনি কিভাবে এটাকে দেখছেন এবং জি আচ্ছা, বিশ্বকাপ আয়োজনের আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আপনার একটা মন্তব্য শুনতে চাই আর কি। যে এই আলোচনা করতে গেলে আসলে বাংলাদেশে যেটা হয়, ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে বিপক্ষের একটা চমৎকার বা রসালো বা হচ্ছে একটা চমৎকার আড্ডা বা এই আলোচনাগুলো আসে। তো স্বাভাবিকভাবে হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা তারা দুর্দান্ত খেলেছে, তবে আর্জেন্টিনার বিষয়ে যেটা হয়েছে আর কি, যে বিশেষ করে মিশরের সাথে যে ম্যাচটা, সেখানে কিছু বিতর্কিত সিদ্ধান্তের বিষয়টা দেখেছি। আর আর্জেন্টিনা যেটা ওভারঅল পর্যালোচনা, তারা প্রথম অর্ধে গোল খেলেও পরের অর্ধে আবার বেশ ভালো কিন্তু তারা সেটাকে ব্যাকআপ দিয়েছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু সেটাই হয়েছে লাস্টের দিকে এসে। তো আজকে আমরা আশা করবো যে যারা ভালো খেলবে তারাই বিশ্বকাপ জিতবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় রইলাম, আর আধা ঘন্টার মধ্যেই বিশ্বকাপ ফাইনাল হবে। জয় পরাজয় নির্ধারণের জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে এবং আমরা মেসি নাকি লামিন ইয়ামাল কার জয় হয়, এই দুই পক্ষেই, স্পেন এবং আর্জেন্টিনার পক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দর্শকরা টিভি সেটের সামনে বসে আছেন। আমরা বিশ্বকাপ ফাইনালের চূড়ান্ত মুহূর্তের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থেকে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে থেকে অনুষ্ঠান দেখলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।